প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। আর নতুন বছর পড়ে গেছে, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাই। নতুন বছরটা তোমাদের ভালো কাটুক এই আশা রাখছি, এবং ভালোভাবে পরীক্ষাটা হোক, ভালো নম্বর পাও, এইটাও তোমাদের জন্য কামনা করছি। চলো, আমি এখানে পর্ষদের টেস্ট পেপার নিয়ে আলোচনা করছি। পর্ষদের টেস্ট পেপারে যে ব্যাকরণ বিভাগটা আছে সেইটা নিয়ে আলোচনা করছি, এবং ব্যাখ্যা সহ এর উত্তরগুলো আমি কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে তোমাদের খুবই কাজে লাগবে এবং পরীক্ষায় ভালো একটা নম্বর পাবে। মাধ্যমিক স্পেশাল 2025 পর্ষদের যে টেস্ট পেপার আছে, সেই টেস্ট পেপারের যে ব্যাকরণ সেকশনটা আছে সেইটাই শুধুমাত্র করাবো। দেখো, এখানে আমি এর আগে 3টে ক্লাস করিয়ে দিয়েছি, আজকে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে তোমাদের পেজ নম্বর হচ্ছে 9, মেদিনীপুর টাউন স্কুল ফর গার্লস। মেদিনীপুর টাউন স্কুল ফর গার্লস, এইটা প্রথমে তোমাদের শুরু করব। দেখো, তোমাদের 1-এর দাগে যে প্রশ্নগুলো, এখানেও তোমাদের ব্যাকরণ থেকে প্রচুর প্রশ্ন থাকে। আর 2-এর যে 4-এর দাগের যে প্রশ্নগুলো, সেখানেও 10টা প্রশ্ন থাকে। তো এইগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে খুবই ভালো নম্বর পাবে। আশা রাখছি 100% তোমরা ব্যাকরণ থেকে পেয়ে যাবে। চলো, বেশি বক বক না করে ভিডিওতে ঢুকে যাক। এখানে 1-এর 10-এর দাগের যে প্রশ্নটা আছে সেইটা হচ্ছে, তোমার টেস্ট পেপার তো নিশ্চয়ই সবাই পেয়ে গেছো। এই যে মাধ্যমিক টেস্ট পেপার, তোমরা পর্ষদের যে টেস্ট পেপার, এইটা বেশি করে প্র্যাকটিস করবে এবং পুরো টেস্ট পেপারটা তোমরা কিন্তু কমপ্লিট করবে। সব বিষয়ের কথাই বলছি, এখান থেকে তোমরা একটা ভালো রকম নাম্বার পেয়ে যাবে। প্রথমে দেখো 1-এর 10-এর দাগ, মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। মন্দিরে দাগ দেওয়া আছে। মন্দিরে এখানে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তোমরা জানো কোথায়, কখন, কিসে, এই দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অধিকরণ কারক হয়। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। কোথায় বাজছিল? তাহলে মন্দিরে, মন্দিরেতে বাজছিল, তাহলে এইটা হবে অধিকরণ কারক। এখানে পরের প্রশ্ন দেখো, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই রাজায় রাজায় যুদ্ধ হয়, এটা কোন কর্তা? রাজায় রাজায়, দুটো রাজা আছে, এদের মধ্যে ভাব নেই, এদের মধ্যে যুদ্ধ হচ্ছে। তাহলে যদি যুদ্ধ হয়, যদি ভাব না থাকে, তাহলে এইটা হবে ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা। যদি ভাব থাকতো, যদি যুদ্ধ না হতো, যদি শান্তি চুক্তি হতো, বা দুজনের মধ্যে আলোচনা করতো, যদি বলতো রাজা রাজায় গল্প করে, তাহলে গল্প কখন করে? যখন দুটো রাজার মধ্যে সম্পর্ক ভালো থাকে, তখন তারা গল্প করে। আর সেইটা থাকলে পারে, ভাব ভালো থাকলে পারে, সেখানে এটা সহযোগী কর্তা হতো। কিন্তু এটা যেহেতু ভাব নেই, যুদ্ধ করছে, তাহলে এইটা হচ্ছে ব্যতিহার কর্তা। মনে রাখবে, আমি কিন্তু ব্যাখ্যা সহ আলোচনা করছি, তোমাদের উপকার হবে। আর আমি আজকে দেখো ঠান্ডার জন্য টুপি ফুপি পরে চলে এসেছি। তোমাদের যদি কীরকম ঠান্ডা ফান্ডা পড়ছে জানিও, আর কীরকম প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমরা জানিও। সমাজ শব্দটির অর্থ কী? সমাজ শব্দটির সাধারণ অর্থ কী? সমাজ শব্দটির সমাজ, এর আগেও আমি বলেছি, সংক্ষেপ। সংক্ষেপ। সমাজ শব্দটির অর্থ হলো সংক্ষেপ। তোরা সব জয়ধ্বনি কর। রেখাঙ্কিত পদটির ব্যাসবাক্য হলো। এই যে জয়ধ্বনি, এটার ব্যাসবাক্য করতে বলেছে। জয় সূচক ধ্বনি। জয় সূচক ধ্বনি। জয়ের ধ্বনি হবে না কিন্তু, মাথায় রাখবে, জয় সূচক ধ্বনি, জয়ের ধ্বনি হবে না, জয় সূচক ধ্বনি। এই সূচকটা উঠে যাবে, তাহলে কি সমাস হবে এটা? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, বাক্য গঠনের অন্যতম প্রধান শর্ত হলো, 3টে শর্ত তোমরা জানো, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। এখানে যোগ্যতার আকাঙ্ক্ষা নেই, কিন্তু আসক্তি আছে একটা, আর আসক্তি আছে, নট আসক্তি। কি হবে তাহলে? আসক্তি। তোমরা বানানটা অবশ্যই ভালো করে লক্ষ্য করে লিখবে এবং খেয়াল রাখবে, এটা আসক্তি নয়, আসক্তি। বাক্য গঠনের সাধারণ পদক্রম, বাক্য মানে বাংলায় যে বাক্য গঠন হয় সেইটা কীরকমভাবে হয়? কি হবে প্রথমে? এস ও ভি, এইটা তোমরা মনে রাখবে, সাবজেক্ট অবজেক্ট কর্ম আর ভার্ব। সাবজেক্ট অবজেক্ট ভার্ব, এটা হচ্ছে বাংলা। আর ইংরাজিতে করতে গেলে এস ভি ও, সাবজেক্ট ভার্ব তারপরে অবজেক্ট। সাবজেক্ট আই ইট রাইস, আই ইট রাইস, আর আমি ভাত খাই, তাহলে অবজেক্ট ভাত, তাহলে আমি ভাত খাই, তাহলে এটা কি হবে? তাহলে সাবজেক্ট, অর্থাৎ কর্তা, কর্ম, ক্রিয়া, এই পদক্রমটা চলবে। বাংলায় বাক্য গঠন করতে গেলে এই পদক্রমটা লাগবে তোমাদের। কর্মবাচ্যের কর্তাকে কি বলে? কর্মবাচ্যের কর্তাকে কি বলে? অনুক্ত কর্তা। কেন না, কর্তা এখানে সরাসরি উক্ত হয় না, সেই জন্য কর্মবাচ্যের কর্তাকে বলা হয় অনুক্ত কর্তা। আমার অপরাধ হয়েছে, এটা কোন বাচ্যের উদাহরণ? এটা হচ্ছে ভাব বাচ্যের উদাহরণ, ভাব বাচ্য।
আমি কেন শুধু ব্যাকরণটা করাচ্ছি, বাংলা পুরোটা করাচ্ছি না কেন, তোমরা জানো আমি একটা স্কুলে ছিলাম, সেখানে 8 পর্যন্ত ছিল, জুনিয়র হাই স্কুল। তো আমি একজন শিক্ষাকর্মী, তো তা সত্ত্বেও আমি কিন্তু সেখানে ক্লাস নিতাম, বাংলা ক্লাসটা নিতাম। আর 9-10-এর যে সিলেবাসটা, বাংলার যে ওই সঞ্চয়ন সঞ্চয়ন যে বাংলা বইটা, সেইটা সম্পর্কে অতটা আমি ওয়াকিবহাল নয়, সেই জন্য আমি বাংলা টেক্সটটা আমি করাচ্ছি না। পরবর্তীকালে আমার এইটাও করানোর ইচ্ছা আছে, তোমরা দেখতে থাকো ক্লাসে যে 9-এর এবং 10-এর যে সমস্ত টেক্সটের যে গল্প এবং কবিতা, যে প্রবন্ধগুলো আছে, সেগুলো নিয়েও আমি কিন্তু পরে পরে আলোচনা করব, এবং পরবর্তীকালে বাংলার সমস্ত ভিডিওগুলোই কিন্তু আসবে, ব্যাকরণ সহ সমস্ত ভিডিওগুলোই আসবে। 2-এর 4-এর দাগে এখানে 10টা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকে, আর এখানে 1-এর যেগুলো করালাম মাল্টিপল চয়েস, এই 1-এর মধ্যেও কিন্তু 5-6খানা বা 6-7খানা কিন্তু প্রশ্ন তোমরা ব্যাকরণ থেকে পেয়ে যাবে। কি বলেছে 2-এর 4, বিভক্তি বলতে কি বোঝো? যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য অথবা সর্বনাম পদের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, সেই সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। বিভক্তি কোনগুলো? বিভক্তি হচ্ছে ধরো এ, অন্ত্যেস্ত, তে, কে, এইগুলো হচ্ছে বিভক্তি। এইগুলো হচ্ছে বর্ণ বা বর্ণ সমষ্টি। বর্ণ সমষ্টি কেন? কে যখন বলছি তখন কয়ের সাথে এ যুক্ত হয়, ফলে দুটো বর্ণ আছে, কিন্তু এইগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। এইগুলোর শব্দের সঙ্গে যুক্ত হয়, শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। যেমন দেখো, মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে নদী, তাহলে এখানে কি যুক্ত হয়েছে না তে বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে তে বিভক্তি যুক্ত হয়ে এটা পদে পরিণত করলো নদীটাকে, তাহলে এই নদী যুক্ত তে বিভক্তি, নদীতে। দেখো এখানে লিখলাম, যে সকল অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে, তাকে এই সকল বর্ণ বা বর্ণ সমষ্টিকে বিভক্তি বলে। বুঝতে? এই যে ওগো শুনছো, এই বাক্যটার মধ্যে সম্বোধন পদ কোনটা? সম্বোধন, নট সম্বন্ধ, সম্বোধন মানে হচ্ছে, সম্বোধন পদ কাকে বলে? সম্বোধন পদ হচ্ছে কাউকে আহ্বান করা বা কাউকে ডাকা, যেই শব্দটা দিয়ে ডাকা হয় বা যেই শব্দটা দিয়ে আহ্বান করা হয়, সেই শব্দটাকেই বলা হচ্ছে সম্বোধন পদ। তাহলে কি বলছে? ওগো শুনছো, কাউকে ডাকছে, ওগো শুনছো। তারপরে দেখো, হে ভগবান, হে ভগবান, এই যে ওগো শুনছো, হে ভগবান, এই যে শব্দগুলো, এইগুলো হচ্ছে সম্বোধন পদ, কাউকে সম্বোধন করা হচ্ছে। তার মানে যেমন মাননীয়, এইগুলো। আর সম্বন্ধ পদ কোনটা? সম্বন্ধ পদ হচ্ছে যে সকল ব্যক্তি বা বস্তুর ওপরে অধিকার থাকলে পারে, যেই পদটা দিয়ে বোঝায়, অধিকার বোঝায়, সেই পদটাকেই বলা হয় সম্বন্ধ পদ। যেমন দেখো আমি একটা লিখছি, গঙ্গার জল, জলটা কার? গঙ্গার। গঙ্গা হচ্ছে একটা নদী, তাহলে গঙ্গার জল, তাহলে এই জলটার অধিকার কার? গঙ্গার নিজস্ব। তাহলে গঙ্গার জল, কোনো ব্যক্তি বা বস্তুর ওপর অধিকার থাকলে পারে, কোনো ব্যক্তি বা বস্তুর ওপর যে পদের দ্বারা অধিকার বোঝায়, সেইটাকেই বলা হচ্ছে সম্বন্ধ পদ। যেমন গঙ্গার জল, চাঁদের কণা, মায়ের কোল, এইসব হচ্ছে সম্বন্ধ পদ। সন্ধি আর সমাসের একটা পার্থক্য। সন্ধির কি? সন্ধি খুব সহজ একটা পার্থক্য। সন্ধি হচ্ছে বর্ণের সঙ্গে বর্ণের মিলন ঘটে, আর সমাস হচ্ছে পদের সঙ্গে পদের মিলন ঘটে। এইটাই হচ্ছে সবথেকে একটা সাধারণ পার্থক্য। চন্দ্রমুখী, এটার ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে। চন্দ্রমুখী কি সমাস হবে? ব্যাসবাক্য সহ লিখতে হবে। তাহলে এর ব্যাসবাক্যটা কি হবে? চন্দ্রের মতো স্নিগ্ধ মুখ যে নারীর, তাকেই তো বলা হয় চন্দ্রমুখী। তাহলে এটা কি হবে? চন্দ্রমুখী হচ্ছে একটা বহুব্রীহি সমাস, আর এইটা যেহেতু লোপ পাবে, তাহলে চন্দ্রমুখী হচ্ছে, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এটা কিন্তু তোমরা মনে রেখে দেবে, এটা চন্দ্রমুখী হচ্ছে বহুব্রীহি সমাস, আর এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। এইটা কিন্তু খুব পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে, এই টাইপের একটা কোশ্চেন। পঙ্কজ, এইটাও খুব ভালো সমাস। পঙ্কজ হচ্ছে কি না, পাকে জন্মে যা, তাকেই তো বলা হয় পঙ্কজ। তাহলে এইটা হচ্ছে উপপদ তৎপুরুষ। পঙ্ক মানে হচ্ছে পাক,
আর পাঁকে যে জন্মে তাকে বলা হয় পঙ্কজ। তাহলে এখানে দুটো শব্দ, একটা হচ্ছে এই কৃদন্ত পদের পূর্বে যেই কৃদন্ত এই যে জন্মে, পঙ্কজ মানে জন্মে, এই কৃদন্ত পদের পূর্বে যে পদ হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। বাক্য নির্মাণের 3টি শর্ত কি? বাক্য নির্মাণের 3টি শর্ত হলো যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি। অবশ্যই তোমরা মনে রাখবে, এইটাও কিন্তু বারবার পরীক্ষাতে আসে। তুমি এলে আমি যাব, এটা জটিল বাক্যে করতে হবে। তাহলে কি করতে হবে? সাপেক্ষবাচক সর্বনাম বসাতে হবে। যদি তুমি আসো তবে আমি যাব। তাহলে এটা হচ্ছে শর্ত সাপেক্ষ সর্বনাম বসিয়ে কিন্তু জটিল বাক্য করতে হয়, তোমরা জানো। 2-এর 4-এর 8-এরটা সোমা বিকেলে মাঠে খেলতে যায়, এই বাক্যটা উদ্দেশ্যবিধেয় নির্ণয় করতে বলেছে। একদম ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8 এই সব ক্লাসে এই উদ্দেশ্য বিধেয় নির্ণয় করা কিন্তু তোমরা শিখেছ। এই প্রশ্নের উত্তরটা আমি আর তোমাদেরকে বলছি না বা লিখছি না, তোমরা কিন্তু এটা কমেন্টে অবশ্যই জানিও এর উদ্দেশ্য এবং বিধেয় কি হবে। ঠিক আছে? বাচ্য, বাচ্য কথাটির অর্থ কি? বাচ্য কথাটির অর্থ হলো বাচন ভঙ্গি। ভঙ্গি, বাচ্য কথার অর্থ হলো বাচন ভঙ্গি। তুমি কাল আসবে কি, এটা ভাববাচ্যে রূপান্তর করতে বলেছে। তাহলে কি হবে? তোমার কি কাল আসা হবে, এটা হচ্ছে ভাববাচ্য। 12 পাতায় আছে বাঁকুড়া কলেজিয়েট, বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল। 1-এর 10-এর দাগের প্রশ্নটা দেখো। যে কর্তা, কি বলেছে? যে কর্তা অন্যের পরিচালনায় বা অন্যের অনুপ্রেরণায় কাজ করে সেই কর্তাকে কি বলে? তোমাদের মধ্যে এই প্রশ্নটা কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। যে কর্তা অন্যের পরিচালনায় বা প্রেরণায় অনুপ্রেরণায় কাজ করে সেই কর্তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। প্রযোজ্য কর্তা। যে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় যে কর্তা, সেই কর্তাকে বলা হয় প্রযোজক কর্তা। বুঝতে পেরেছ? ধরো লোকটি বাঁদর নাচাচ্ছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে নাচছে কে? নাচছে হচ্ছে বাঁদর। আর নাচানোর কাজটা কে করাচ্ছে? লোকটি। তাহলে বাঁদর কোন কর্তা হবে আর লোকটি কোন কর্তা হবে? তাহলে কার অনুপ্রেরণায় বা কার পরিচালনায় বাঁদর নাচছে? আর লোকটার অনুপ্রেরণায় বাঁদরটি নাচছে। তাহলে বাঁদর হচ্ছে প্রযোজ্য, প্রযোজ্য কর্তা। আর যার যে কাজটাকে নাচানোর কাজটা পরিচালনা করছে বা যে নাচাচ্ছেন সে হচ্ছে লোকটি, সেটা হচ্ছে প্রযোজক, প্রযোজক কর্তা। এইটা তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না। তির্যক, তির্যক বিভক্তির একটা উদাহরণ। তির্যক বিভক্তি তোমরা জানো তো? তির্যক বিভক্তি, ধরো একটা বিভক্তি কর্তৃকারকও লাগলো, কর্তৃকারকও ব্যবহৃত হচ্ছে, আর একটা বিভক্তি কর্মকারকও ব্যবহার হচ্ছে, আবার অধিকরণকারকে করণকারকে এরকমভাবে ব্যবহার হচ্ছে। তাহলে সেই বিভক্তিকে, একটা বিভক্তি বিভিন্ন কারকে যখন ঘোরাফেরা করবে তখন সেই বিভক্তিটাকে বলা হয় তির্যক বিভক্তি। যেমন কয়েকটা কমন বিভক্তি আছে, যেমন এ বিভক্তি, তে বিভক্তি, এইগুলো সব হচ্ছে তির্যক বিভক্তি। এটা আমি আর লিখছি না। তাহলে এখানে তোমাদের আছে অপশান এ। আচ্ছা, দশানন, দশানন, বিনা পানি, তারপরে সুলোপানি, এইসব সমাসগুলো হচ্ছে বহুব্রী সমাসের উদাহরণ। 10টি আনন যাহার বা 10টি আনন যাহার। 10টি আনন মানে হচ্ছে মুখ। তাহলে 10টা কার মুখ থাকে? মানুষের তো সাধারণত থাকে না। তাহলে কার ছিল? না, রাবণের ছিল। রাবণকে দশানন বলা হয়, সেটা হচ্ছে একটাই হচ্ছে উদাহরণ। তাহলে সেই জন্য এটা কোনো কাউকে না বুঝিয়ে, বাস্তবে কাউকে না বুঝিয়ে অন্য একটা অর্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে রাবণকে। যেমন বিনা পানি, তোমার হাতে যদি বিনা থাকে তাহলে তোমাকে কি বিনা পানি বলে? পানি মানে হচ্ছে হাত, তাহলে তোমাকে তো বিনা পানি বলবে না। তাহলে কি বলবে? এটা হচ্ছে বাস্তব অর্থটাকে না বুঝিয়ে অন্য একটা অর্থকে বোঝানো হচ্ছে। বিনা পানি মানে হচ্ছে মা সরস্বতী দেবী। তাহলে এইটা হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে কি বলা হয়? উপপদ বলা হয়। উপপদ তৎপুরুষ সমাস। নির্দেশক বাক্যের একটা শ্রেণী হলো, নির্দেশক বাক্যের মধ্যে দুই রকম বাক্য থাকে, একটা হচ্ছে নঅর্থক বাক্য আর একটা হচ্ছে অস্ত্রঅর্থক বাক্য, মানে হ্যাঁবাচক বাক্য আর নাবাচক বাক্য। তো এখানে দেওয়া আছে নঅর্থক বাক্য অর্থাৎ নাবাচক বাক্য, তো নাবাচক বাক্য হবে। বাক্যের ভাব প্রকাশের ক্ষমতাকে কি বলা হয়? কি বলতে চাইছে সেই ভাব প্রকাশের ক্ষমতাকে বলা হয় আকাঙ্ক্ষা। মহাশয়ের কি করা হয়, এটা কোন বাচ্যের উদাহরণ? মহাশয়ের কি করা হয়?
তোমার কাল কি আশা হবে, এগুলো হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। সবার লাস্ট 1-17 দাগেরটা দেখো, মন্দিরে শঙ্খ বাজে। মন্দিরে শঙ্খ বাজে, এটা কোন বাচ্যের উদাহরণ? মন্দিরে শঙ্খ বাজে, তাহলে কে বাজছে? শঙ্খ বাজছে। শঙ্খটা তো একটা কর্ম। কি বাজছে? শঙ্খ বাজছে। কি দিয়ে প্রশ্ন করলাম? আবার কে বাজছে? না শঙ্খ বাজছে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলেও সেই শঙ্খই উত্তর আসছে, আর কি দিয়ে প্রশ্ন করলেও শঙ্খই উত্তর আসছে। তাহলে এই যে শঙ্খ বাজে, এটা হচ্ছে কর্ম, তাহলে কর্ম কর্তৃবাচ্যের এটা হচ্ছে উদাহরণ। এবার দেখো 2-4-1, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। সম্বন্ধ পদ কারক নয় কেন? কারণ সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না। সম্বন্ধ পদের সাথে ক্রিয়াপদ বা বিশেষ্য পদের কোনো সম্পর্ক থাকে না, সেই জন্য এই পদটা কারক না, এটা অকারক পদ। তাহলে সম্বন্ধ পদ ক্রিয়াপদ বা বিশেষ্য পদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, সেই জন্য এই সম্বন্ধ পদরা কারক নয়। পৃথিবী হয়তো বেঁচে আছে। পৃথিবী কি কারক? পৃথিবীর তলায় দাগ দিয়ে আছে, কে বেঁচে আছে? পৃথিবী। তাহলে পৃথিবী এটা হচ্ছে তাহলে কর্তৃকারক শূন্য বিভক্তি। বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয়? ক্রিয়াপদ, ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য পদের সম্পর্ক দেখে বাংলায় কারক নির্ণয় করা হয়। তাহলে বাংলায় ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য পদের সম্পর্ককে কারক বলে। অলোপ সমাস কাকে বলে? অলোপ সমাস হচ্ছে, দেখো নামের মধ্যেই একটা কিন্তু সংজ্ঞা লুকিয়ে আছে, যে সমাসের মধ্যে বিভক্তি লোপ পায় না সেই সমাসকে বলা হয় অলোপ সমাস। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, মায়ে ঝিয়ে। মায়ে ঝিয়ে, মায়ে এ বিভক্তি আর ঝিয়ে হচ্ছে এ বিভক্তি আছে, তাহলে মায়ে ঝিয়ে এটা হচ্ছে অলোপ সমাস। যেমন ধরো দেশে বিদেশে, দেশে বিদেশে, এইগুলো কিন্তু এই এ বিভক্তিগুলো কিন্তু লোপ পাবে না, সেই জন্য এগুলোকে বলা হয় অলোপ সমাস। এখানে আরও একটা ভালো সমাসের উদাহরণ চেয়েছে, একশেষ দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস হচ্ছে তিনটে সর্বনামের এখানে উল্লেখ থাকবে বা তিনটে বিশেষ্য পদের এখানে উল্লেখ থাকতে পারে, সেই তিনটে পদকেই বলা হয় একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন তুমি, আমি ও সে। তুমি, আমি ও সে, তাহলে এইটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব সমাসের একটা উদাহরণ। আর একটা খুব সুন্দর প্রশ্ন, খাঁটি গরুর দুধ খেতে হবে। খাঁটি গরুর দুধ খেতে হবে, বাক্যটা বাক্য নয় কেন? খাঁটি গরুর দুধ খেতে হবে, এটা আমরা অনেক সময় ভুলভাল বলে ফেলি, কথা বলা চলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাক্যই নয়। কেন বাক্য নয়? খাঁটি গরু বলে কিছু হয় না। খাঁটিটা কি? খাঁটি হচ্ছে দুধ, তাহলে বাক্যটা হচ্ছে এইরকম হবে, গরুর খাঁটি দুধ খেতে হবে। তাহলে এখানে এটা বাক্য না, এই কারণে এখানে হচ্ছে আসক্তিহীন বাক্য। এটা একটা, যে বাক্য নির্মাণের যে তিনটে শর্ত আছে, যোগ্যতা, আকাঙ্ক্ষা আর আসক্তি, এটা হচ্ছে আসক্তিহীন একটা বাক্য। তারপরেই বাক্যটাই যেমন দিয়েছে, যোগ্যতাহীন বাক্যের একটা উদাহরণ। যোগ্যতাহীন বাক্যের যেমন বাস্তব সত্য নয়, যেমন কি, সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এখানে বাক্য যেটা আমি নির্মাণ করেছি, বাক্য নির্মাণের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, একদম নির্ভুল, বাক্যটা কিন্তু সঠিকভাবে নির্মাণ হয়েছে, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, কিন্তু এটা বাস্তব সত্য নয়, এটা বাস্তব সত্য নয়, সেই জন্য এটা যোগ্যতাহীন বাক্য। যোগ্যতাহীন বাক্যের একটা উদাহরণ, নদীর ধারে তার জন্ম হয়েছে, এটাকে কর্তৃবাচ্য করতে হবে, তাহলে কি করতে হবে? সে নদীর ধারে জন্মেছে। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? কর্মকর্তৃবাচ্য এর আগেও আমি বলেছি, কর্মকর্তৃবাচ্য দেখো, কর্মই যেখানে কর্তা হিসাবে যে বাচ্চে প্রতীয়মান হয়, সেই কর্মকেই বলা হয় কর্মকর্তৃবাচ্য। যেমন শাঁখ বাজছে, ঘন্টা বাজছে, এইসব। আর তার পরের প্রশ্নটা খুব মানে চালাকি করেই দিয়েছে, কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয়, সেইটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এই বাচ্চের কিন্তু রূপান্তর সম্ভব। এই হলো তোমাদের পর্ষদের যে টেস্ট পেপার, সেইটা হচ্ছে 13 পাতা পর্যন্ত আমি করিয়ে দিলাম। তোমরা অবশ্যই এইগুলো টেস্ট পেপার নিয়ে দাগ দিয়ে নেবে, এবং এই রিলেটেড অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে, সেখানে কিন্তু শুধু ওই কোশ্চেনগুলোই বলে দেওয়া হচ্ছে, কিন্তু আমি হচ্ছে পুরো ব্যাখ্যা সহ এটা আলোচনা করছি, তাই যাতে তোমাদের মনের মধ্যে এইগুলো গেঁথে থাকে, এবং এই টাইপের অন্য কোশ্চেন থাকলে পারেও তোমরা সেটা যাতে করতে পারো, সেই জন্য আমি এটা ব্যাখ্যা সহ আলোচনা করছি। তোমরা দেখতে পারো, পরীক্ষার সময় যদিও মোবাইল দেখা একদম বর্জিত, তবুও আমি বলছি, যদি পড়তে পড়তে কোনো সময় বোরিং ফিল হয়, আমি জানি তোমরা মোবাইলটা দেখো একটু সারাদিনের মধ্যে, তোমরা মোবাইলটা একটু 10 মিনিটের জন্য একটু দেখে নিও, রাত জেগে একটুখানি পড়াশোনা করো, একটু মেহনত করো, পরিশ্রম করো,
দেখবে রেজাল্ট 2 মাস পরে তোমরা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাবে। তো তোমাদের সবারই ভালো রেজাল্ট হোক। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি। চলো আজকের পর্যন্ত এই পর্যন্ত। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই।